বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে। একই সাথে আপনাদেরকে 2026 সালের নববর্ষের শুভেচ্ছা। দর্শক শ্রোতা, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম মূলত মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, এদের লবিং ও অ্যাডভোকেসি এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও গবেষণার সাথে আর্থিক সংস্থাসমূহ, ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ করে আর্থিকভাবে কিভাবে এদেরকে সহযোগিতা করা যায় সেই কাজটি করে যাচ্ছে। আজকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের 37তম পর্বে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সংস্থা আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর সৌজন্যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আমরা আজকে যে দুজন অতিথিকে পেয়েছি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ব্র্যাকের বর্তমান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফারুক মঈনুদ্দিন স্যার। তিনি বিভিন্ন ব্যাংকে কাজ করার পর ট্রাস্ট ব্যাংকে এমডি হয়েছেন। এই এমডি থাকা অবস্থায় এবং এর আগেও তিনি বিভিন্ন গবেষণা কার্যক্রম, বিভিন্ন লেখালেখি, বই এবং ব্যাংকিং সেক্টরে বিশেষ করে তিনি একজন কলামিস্ট হিসাবে পরিচিত। আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের জনাব আব্দুর রশিদ, তিনি একজন লেখক এবং তিনি একই সাথে সমাজ কল্যাণ কর্মকাণ্ডের সাথে এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, ফাউন্ডার। আমি প্রথমে আসছি মঈনুদ্দিন স্যারের কাছে। আপনি ব্যাংকিং সেক্টরের সাথে কাজ করার সময় বিভিন্ন এমএফআইগুলো আপনাদের কাছ থেকে অর্থায়নের সুবিধা পেয়েছে এবং আপনি বরাবরই পল্লী কর্মকাণ্ডে উন্নয়নে আপনি সোচ্চার ছিলেন। আপনি বর্তমানে ব্র্যাক ব্যাংকে আছেন এবং ব্র্যাক ব্যাংকেও মূলত মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান থেকে একটা বড় অংশ এখানে শেয়ার হোল্ডার আপনি জানা আছে। এই সব মিলে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব বাংলাদেশের পল্লী উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর কী ভূমিকা বলে আপনার ধারণা, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো, যেগুলোকে আমরা সাধারণ বাংলা এনজিও বলে থাকি, জি, এদের যে তৃণমূল পর্যায়ে তাদের যে শাখা বিস্তার এবং তাদের নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল যে স্পিরিট, সেই স্পিরিটকে সম্পূর্ণভাবে ধারণ করে এবং এই ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা বড় ধরনের একটা কাজ করেছে এই এমএফআইগুলো এবং এমএফআইগুলো তাদের এমএফএসের মাধ্যমে এই ফিনান্সিয়াল ইনক্লুশনটাকে বাস্তবায়ন করেছে। ব্যাংকগুলোর পক্ষে যদি এই এমএফআইগুলো নেটওয়ার্ক যদি না থাকতো, শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোকে তো এই পরিমাণ ফিনান্সিয়াল ইনক্লুশন কিন্তু নিশ্চিত করতে পারতো না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেহেতু এমএফআইগুলো একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে কাজ করে, যেটা বাণিজ্যিক ব্যাংক করতে চায় না কিংবা করতে পারে না, সেই ক্ষেত্রেও কিন্তু এমএফআইগুলো বাংলাদেশের পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং ফিনান্সিয়াল লিটারেসির ক্ষেত্রে তারা একটা বিশাল ভূমিকা পালন করতে পারে বলে মনে করি। কারণ আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, নাম্বার 1। নাম্বার 2, বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্যিক স্বার্থেই পরিচালিত হয়। যেখানে বাণিজ্যিক স্বার্থ থাকবে না, সেখানে আমি একজন কমার্শিয়াল ব্যাংকার ছিলাম বলে আমি বলতে পারছি যে তারা সেখানে পা দেবে না। সুতরাং সেইখানে এই এমএফআইগুলো কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে পারে, বিশেষ করে তাদের বিস্তীর্ণ নেটওয়ার্ক এবং তারা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজগুলো করতে পারে, যেটা কোনো একটা বাণিজ্যিক ব্যাংকের পক্ষে সম্ভব নয়। আমি মনে করি এমএফআইগুলোর বাংলাদেশের উন্নয়নে এবং গ্রামীণ উন্নয়নে বিশেষ করে তাদের ভূমিকা একেবারে আনপ্যারালাল বলে আমার মনে হয়। এবং ব্যাংকগুলো এদেরকে সহযোগিতা করা আসলে খুবই প্রয়োজন। ব্যাংকগুলো সহযোগিতা করছে এবং বিশেষ করে আমি আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে সবগুলো কমার্শিয়াল ব্যাংকের উপরে সেন্ট্রাল ব্যাংকের একটা নির্দেশনা আছে যে একটা টার্গেট থাকে কৃষি ঋণ দেওয়ার জন্য। কৃষি ঋণ দেওয়ার জন্য আবার আরেকটি বড় বাধা, আবার সেই কমার্শিয়াল ব্যাংকগুলোর যেটা নেটওয়ার্ক বিস্তৃত নয়, এই নেটওয়ার্ক কাজে লাগানোর জন্য তারা এমএফআইগুলোকে ব্যবহার করছে। এটা ছিল খুবই একটা বিচক্ষণ সিদ্ধান্ত আমি বলবো। কারণ যদি সবগুলো কমার্শিয়াল ব্যাংক কৃষি ঋণ দিতে হয়, তাদেরকে বাধ্য করা হয় কিংবা তাদের যে দায়বদ্ধতা সেখান থেকেও যদি দিতে হয়, তাদের পক্ষে তারা চাইলে এটা দিতে পারছিল না, বিকজ তাদের ওই তৃণমূল পর্যায়ে তাদের বিস্তৃতি নাই।
সেই কারণেও কিন্তু এমএফআইগুলো একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কমার্শিয়াল ব্যাংকগুলোর। আজকে প্রায় সবগুলো কমার্শিয়াল ব্যাংক, একটি দুটো ছাড়া, দু একটা বিদেশি ব্যাংক যাদের খুবই ছোট, যাদের নেটওয়ার্ক আছে, তারা ছাড়া প্রতিটি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দেওয়া যে টার্গেট, সেই টার্গেটটা অ্যাচিভ করছে শুধুমাত্র এমএফআইগুলোর সহযোগিতার কারণে। সুতরাং উভয় পক্ষের যে একটা সহযোগিতামূলক একটা কার্যক্রম, এটার কোনো বিকল্প আসলে নেই। থাকতেই হবে। জি, থ্যাংক ইউ ফারুক ভাই। আমি এখন যাব আমাদের হাসপাতাল পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের রশিদ ভাইয়ের কাছে। আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু প্রজেক্টের সাথে নানানভাবে যুক্ত ছিলেন, তারা আপনাদের সাথে আলোচনা করতেন। এই আলোচনা করে করে আপনি একটা হাসপাতাল পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন যদি অনেক পরে করেছেন, এর পটভূমিটা কি আমাদেরকে একটু বলবেন? আমি প্রথম যখন যশোর ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে আন্ডারে কাজ করতেছিলাম, তারপর ওই চাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে বাবাকে বললাম যে বাবা, তুমি আমাকে 4-5 একর জমি দাও, আমি কৃষিকাজটা করি। তো কৃষিকাজের উদ্দেশ্যে প্রথমে আমি ময়মনসিং ডেপুটি ডাইরেক্টর ছিল তফসিরউদ্দিন সিদ্দিকী সাহেব এগ্রিকালচারের, ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি কলা, পেঁপে, সবজি চাষ করেন, এগুলোর জন্য সহযোগিতা দেবো আপনাকে আমি। এবং আমাকে বললো যে আপনি মাটি টেস্ট করে নিয়ে আসেন যদুপুর বাড়ির থেকে। বাড়ির থেকে মাটি টেস্ট করে নিয়ে আসলাম। তারা বললো যে পারে হেক্টরে 16 মণ চুল লাগবে, 200 মণ গোবর লাগবে, 9 কেজি জিঙ্ক লাগবে, এরকম আমাকে সাজেশন করার পর আমি পুরোটাই ব্যবহার করেছি। দেখা গেছে 1 একর জমি থেকে আমি পেঁপে বিক্রি করলাম 5 লক্ষ টাকা CS 87 সালে, এবং কলা বিক্রি করলাম 3 একর থেকে 3 লক্ষ টাকা। এবং সবজি তো তখন বেচাই যায় না, বাজারে নেওয়ার খুব কঠিন, তখন ঢাকার লোকের কাছে সেল দিয়েছি। তো এই ফসল হওয়ার পরে সারা বাংলাদেশ থেকে লোকজন গেছে দেখার জন্যে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ে সবাই গেছে, তারা আমাকে দাওয়াত দিয়েছে যে আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে যে চাকরি দিই আপনি করবেন কিনা। তারপর তারা আমাকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইকে নিয়ে গিয়ে আমাকে প্রজেক্টের দায়িত্ব দেয়। দায়িত্ব দেওয়ার পরে আমি ওখানে তাকিয়ে তখন আমি যখন এই বিভিন্ন এলাকা ঘুরতেছিলাম, তখন দেখলাম যে কৃষকগণ এই প্রয়োজনীয় যে গোবর সারটা এটা পুড়ে ফেলায়, তাদের জ্বালানি নাই বিদায়। তো এই সারের প্রয়োজন, জৈব সারের অভাবে জমিতে জায়গা জায়গা পুড়ে যাচ্ছে অতিরিক্ত সারের কারণে, এবং জায়গা জায়গা থুবড় হয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না। আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হলো যে জ্বালানির বিকল্প কিছু দিতে হবে। গোবর যাতে না পড়ে সে তার বিকল্প হলে তাদেরকে যদি গাছ লাগাই দিই, তাহলে সে গাছের পাতা এবং লতার ডালপালা পুড়ে সে লাকড়ির ব্যবস্থা করতে পারবে। তো এটা কোত্থেকে দেওয়া যাবে? তখন দেখা গেছে যে না, আমরা তাহলে করি, নার্সারি স্থাপন করি। নার্সারি স্থাপন করলে কৃষক যদি বাড়ির গাছ থেকে চারা পায়, তাহলে সে বেশি গাছ লাগাবে, আমাদের পরিবেশ রক্ষা হবে। প্লাস যদি কৃষককে আমরা ভালো বীজ সরবরাহ করি, তাহলে সে কৃষক বা এই কাজটা তার ডেভেলপমেন্ট হবে। এরপরে নামটাই দিলেন ডক্টর লুৎফর রহমান সাহেব। উনি বললেন তাহলে আমাদের কাজের সাথে মিল রেখে নামটা দিই। ঠিক আছে, আসপাটা নামটা আসলো। আসপাটার নাম হলে অ্যাগ্রোফরেস্ট্রি সিড প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই আসপাটার নামটা হয়ে যায় কাজের উপর ভিত্তি করে। ও থেকে কী ব্যাপারে মাইক্রো ক্রেডিট আসলেন, ওটা যদি আমাদেরকে একটু বলেন। আমরা যে জাকাতের টাকাটা দিতাম, আমরা কি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহী আলম, প্রফেসর তারেক, প্রফেসর লুৎফর রহমান, আমাদের টাকাগুলো একত্র করে আমরা আগে মানুষকে রিক্সা কিনে দিছি। পরের বারে আমি বললাম যে স্যার, এবার স্যার আমরা 50-60 হাজার টাকার মতো হয়ে গেছে গা, এবার আমরা মানুষকে 1000 টাকা করে ঋণ দিয়ে দেখি কি করে, গরিব মানুষ কত আয় করতে পারে। 1000 টাকা আমাকে ফেরত দিবে, এখান থেকে ঋণ কার্যক্রম শুরু। জি, 1000 টাকা ফেরত দিবে 1 বছর পর। আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন ফারুক ভাইয়ের কাছে যাব। ফারুক ভাই, আমাদের এখন যেটা আপনি জানেন যে মাইক্রোক্রেডিট ব্যাংক একটা হতে যাচ্ছে, এবং এ নিয়ে আলোচনা চলছে। একইভাবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও মাইক্রোক্রেডিট কার্যক্রমের কিছু সংশোধনী আনতে যাচ্ছেন। আপনি ক্ষুদ্র ঋণ ব্যাংকের বিষয়ে কি কাঠামো হতে পারে, বা আপনার কি ধারণা, কি মানে আপনার পরামর্শ পেশ করেন, আমাদেরকে যদি একটু কাইন্ডলি বলেন। ক্ষুদ্র ঋণ ব্যাংকের কথা যেটা একেবারে এখনো প্রাথমিক পর্যায়ে আছে, সেটি বিষয়ে আমার একটা অবজারভেশন, সেটা আমি যেটা যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে এটি একটি খসড়া তৈরি করা হয়েছে, এবং সেই খসড়াটি তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের খসড়াটির উপরে এখনো কোনো বিশেষ কোনো কাজ হয়নি, সংযোজন, বিয়োজন কিংবা সম্পাদনা কিংবা এই টেকনিক্যাল কমিটির কাজ হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা নিয়ে আমার মনে হয় যে
একটা পুরো বিশেষজ্ঞ প্যানেল, তারপরে অন্যান্য যারা আছে, এমনকি মাইক্রো ক্রেডিটের সাথে যারা জড়িত, তাদেরকেও কিন্তু এটার সাথে সম্পৃক্ত করে, মানে স্টেক হোল্ডার হিসেবে তাদের সবার মতামতের ভিত্তিতে এই খসড়াটিকে ফাইনাল করা উচিত। এনে অনেকগুলো প্রশ্নও থেকে যাবে। মনে করেন এই মাইক্রো ক্রেডিট ব্যাংক যখন হবে, ক্ষুদ্র ঋণ ব্যাংক যখন হবে, তাহলে এখনকার এমএফআইগুলোর ভূমিকাটা কি থাকবে? তারা কি ওইটার সাথে সম্পৃক্ত থাকবে, নাকি যেহেতু যতটুকু জেনেছি মালিকানার যে ক্ষেত্রটা, সেখানে এমএফআইদের কোনো স্টেক নাই, তাহলে এমএফআইদের ভূমিকাটা কি হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু হবে, কারণ এটা কনফ্লিক্টিং হবে কিনা, কিংবা তাদের অন্যভাবে সম্পৃক্ত করা যাবে আমি কিনা। মেনলি একটা জিনিস জানতে চাচ্ছি, হ্যাঁ তাদের শেয়ার হোল্ডিং থাকবে এমএফআইগুলোর, তো আমি বলতেছি যে বর্তমান প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে মাইক্রো ক্রেডিট সেক্টরের জন্য হ্যাঁ আলাদা একটা ব্যাংকের প্রয়োজন আছে? এটা আসলে এটা কোন ধরনের ব্যাংক হবে? এটা তো আর 10টা বাণিজ্যিক ব্যাংকের মতো হবে না, যে বিশেষায়িত ব্যাংক হবে। এই বিশেষায়িত ব্যাংকে কি আর 10টা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবাইকে এখানে ডিপোজিট রাখতে পারবে, সবাই এখান থেকে লোন নিতে পারবে? না, শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিংবা ক্ষুদ্র আমানতকারীরা এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতারা নিতে পারবে। এই ব্যাপারগুলো আমার কাছে কোনো ক্লিয়ার নয়, যেহেতু একেবারে খসড়া আছে। এমএফআইরা নিজেরা যেগুলো বড় ধরনের এমএফআই আছে, তারা যদি কনভার্ট হয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকে চলে আসে, এই ধরনের হলে কেমন হয়? প্রথম কথা হচ্ছে কনভার্ট হওয়া মানে কি, তারা কি তাদের পুরা এস্টাবলিশমেন্টকে মাইক্রো ক্রেডিটে মার্জ হয়ে যাবে নাকি? এটা কিন্তু স্পষ্ট নয়, তাই না? কারণ এখন দেখেন বাংলাদেশের সবগুলো এমএফআই মিলে এখন ঋণের পরিমাণ মনে হয় প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চেয়ে বেশি, 1,50,60,000 কোটি টাকার মতন। হ্যাঁ, আপনি যেহেতু ট্রাস্ট ব্যাংকে অনেকদিন ছিলেন এবং তখন কিন্তু আপনি মাইক্রো সেক্টরে অর্থায়ন করেছেন, আপনি কি মনে করেন যে মাইক্রো সেক্টরে আসলে আরো অর্থের প্রয়োজন আছে এবং ক্রাইসিস আছে এখানে অর্থের? মাইক্রো ক্রেডিটের অর্থের প্রয়োজন আমি মনে করি এই মুহূর্তে আসলে মানে যে কেউ চেয়ে পাচ্ছে না সেরকম অবস্থা নেই। তবে সবগুলো এমএফআই তো আসলে স্ট্যান্ডিং সেম না। হ্যাঁ, তবুও আমি এখন বর্তমানে যে ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক, যেহেতু ব্র্যাক ব্যাংকের পূর্ণ মালিকানায় ব্র্যাকের আরেকটি এমএফআইয়ের হাতে, সুতরাং ব্র্যাক ব্যাংকে বরং একটু লেনিয়েন্ট আমরা একটু আপনার নীতিমালা শিথিল করে আমরা দিয়েছি, যাতে করে এমএফআইগুলো আরও বেশি মাত্রায় এক্ষেত্রে ঋণ নিতে পারে। কিন্তু তারপরেও এখন মানে বাংলাদেশে কত 700-র মতো মনে হয় এমএফআই আছে, তাই না? সবাই তো ঋণ নেওয়ার সক্ষমতা সবাই সমান নয়। সুতরাং এই ব্যাপারগুলো ব্যাংকগুলো যখন যাচাই বাছাই করে, তখন নিচের দিকে যাদের অবস্থান তারা কিন্তু সেখান থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যায়, ব্যাংকগুলো ঋণ দিতে চায় না। যদিও মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো এমএফআইগুলো যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তাদের মধ্যে খেলাপির হার খুবই কম। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, যদি এমএফআইগুলোর ঋণের প্রয়োজন হয়, তাহলে তারা তাদের নিজস্ব দক্ষতা, ভিতরের সুশাসন ইত্যাদি যদি এনশিওর করে, তাইলে ব্যাংকগুলো অর্থায়ন করার জন্য এগিয়ে আসবে। তা না হলে তারা কিন্তু বঞ্চিত থাকবে। এই ব্যাপারটা তো এমএফআইগুলোর উপর নির্ভর করবে। থ্যাংক ইউ। শুধু আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রমের একটা ভিডিও চিত্র দেখবো, চলুন আমরা যাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রখ্যাত শিক্ষক ও গবেষকদের প্রত্যক্ষ সহযোগিতায় স্বপ্ন দৃষ্টি সম্পন্ন জনাব আব্দুর রশিদের নেতৃত্বে একদল সমাজকর্মীর প্রয়াসে কৃষি, বনায়ন ও মাটির গুণগত মান উন্নয়নে জৈব সারের ব্যবহারকে উৎসাহিত করতে এবং ভালো বীজ উৎপাদনে জন্ম হয় এগ্রো ফরেস্ট্রি সিড প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আশপাড়া নামের একটি সংগঠন, যা পরবর্তীতে আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামে পরিচিতি লাভ করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর 1993 সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে এবং 1997 সালে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত হয়। সংস্থাটির ধারাবাহিক অগ্রগতি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে সংগঠনটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন লাভ করে 2006 সালে এবং 2008 সালে আশপাড়া বৈদেশিক সাহায্য কার্যক্রম বাস্তবায়নের জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে নিবন্ধন লাভ করে। বর্তমানে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম নিয়ে নরওয়ের নরিক থেকেও স্বীকৃতি লাভ করে। বর্তমানে আশপাড়া 92টি শাখা অফিসের মধ্য দিয়ে কর্ম এলাকার চাহিদার ভিত্তিতে কৃষি ও বনায়নের জন্য গাছের চারা স্থানীয় পর্যায়ে সহজলভ্য করতে নার্সারি প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে বসতবাড়িতে ফলজ,
বনজ ও ঔষধি চারা রোপণের মধ্য দিয়ে পারিবারিকভাবে স্বাবলম্বী ও পুষ্টি নিশ্চয়তা প্রদান করে আশপাড়া। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করা প্রয়োজন। এসব চিন্তাভাবনা থেকেই আশপাড়ার নিজস্ব উদ্যোগে একটি কৃষি কার্যক্রম চালু করেছে। আশপাড়ার বিভিন্ন প্রকল্পের মধ্যে বর্তমানে প্রায় ৩৭,০০০ কৃষক পরিবার রয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্র্যাক স্কুল ও ৩০০টি স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সহ মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না স্লোগান নিয়ে ৪৮০ জন দরিদ্র মেধাবী ছাত্রের প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিয়ে পড়াশোনার শেষ স্তর পর্যন্ত পৌঁছে দিচ্ছে আশপাড়া। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৯১ জন পড়াশোনা শেষ করে সরকারি বেসরকারি চাকুরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে সংস্থাটি স্ট্যাটিক ও স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করেছে, যার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে ঋণ গ্রহীতাদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আশপাড়া নিরলস কাজ করছে। বর্তমানে সংস্থাটি তাদের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, বনায়ন, সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মতো গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে যাচ্ছে আশপাড়া। তো আমাদেরকে একটু বলবেন কি আপনার এই যে বিভিন্ন কার্যক্রম, আপনার পরিবেশ থেকে লেখাপড়া থেকে আবার মাইক্রো ক্রেডিট, এই যে টোটাল সামাজিক, হ্যাঁ মেইনলি আপনি এগ্রিকালচার দিয়ে শুরু করেছেন, এর কার্যক্রমগুলো সংক্ষেপে যদি আমাদের কাছে তুলে ধরেন, যাতে করে অন্যরা আপনার এই বিভিন্ন কার্যক্রমগুলো থেকে অনুপ্রাণিত হয় সমাজের উন্নয়নের জন্য। ১০০ জন কৃষককে ১,০০০ করে টাকা দিলাম, হতদরিদ্র যাদের কিছুই নাই তাদেরকে, যে ১ বছর পরে তো ১,০০০ টাকাই ব্যাক করবে তারা। সে কত আয় করতে পারে এটা দেখার জন্যে। যখন দেওয়া হলো দেখা গেল যে ১ বছর পরে ওই লোকজন ২২ জন মাত্র টাকা ফেরত দিতে পারলো। এরা এক একজনের ৪,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ গরু বিক্রি করতেছে, কেউ দিয়েছে ২২০০, কেউ ৩,০০০, ৩২০০ এরকম। আর বাকি সবাই হাত জোর করে দাঁড়ালো যে আমরা ১ টাকা দিতে পারব না, আমরা মাপ চাই, আমরা মাফ করে দেন। যদি অন্যের টাকা মেরে খান তাহলে তো আল্লাহ ক্ষমা করবে না। তো এটা নিয়ে বক্তব্য দেওয়ার পরে একজন দাঁড়ায় বললো যে স্যার আমরা কারো টাকা খায় মরতে চাই না, আমরা স্যার মাসে মাসে কিস্তি করে দেন, আমরা টাকা দিয়ে দেবো, মাসে মাসে ১০০ টাকা করে কিস্তি করে দেন, আমরা জীবনে ১,০০০ টাকা একত্র করতে পারবো না। তো আমি ঠিক আছে দাও। তারপরে দেখা গেল যে ১০ মাসে বাকি সবাই টাকা পরিশোধ করে দিয়েছে, একজন বাকি থাকে নাই। এই যে একটা ভিতরে যে একটা পাওয়ার জন্মগ্রহণ করলো, যে মানুষকে শুধুমাত্র পরামর্শ দিলে হবে না, তাকে অর্থনৈতিক সহযোগিতা দিলে সে একটা জায়গায় সে দাঁড়াইতে পারবে। ১৯৯৩ সালে আমরা ঋণে হাত দিই। ঋণের মধ্যে আমাদের যে টাকাটা ছিল, এই টাকাটা ১,৮৭,০০০ টাকা ছিল, এটা দিলাম। এবং এই ১,৮৭,০০০ যখন চলতেছিল না, তখন আমি আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য উইদাউট ইন্টারেস্টে আমি ঋণ কার্যক্রমে আশপাড়াকে দিলাম, লোন দিলাম। দেওয়ার পরে আশপাড়া দাঁড়া গেল। ১৯৯৭ সালে আমরা পিকেএসএফ পার্টনার হই। ২০০১ সালে একটা প্রজেক্ট দেয় পিকেএসএফের, হতদরিদ্র হার্টপুর পড়তে ডেভেলপ করার জন্য। সেখান থেকে চলে গেলেন। স্বামীরা মনের বাড়িতে কাজ করে, ১ বেলা খায়, ২ বেলা খাইতে পারে না, ৩ বেলা খাইতে পারে না কখনোই। তো এদেরকে বাছাই করলাম ফুলবাড়ি অঞ্চলে ৫,০০০। তো আমাকে ২.৫ কোটি টাকা দিয়েছিল, ৫০ লক্ষ টাকা হলো প্রশিক্ষণের জন্য, আর ২ কোটি টাকা ঋণ দেওয়ার জন্যে। আমি প্রত্যেকটা বাড়ি থেকে কে কী করতে পারে ফ্যামিলির, তাদের পাক করছি। মহিলাদেরকে কাউকে কলার ওপর প্রশিক্ষণ দিয়া তাকে কলা করতে দিছি, কাউকে পেঁপে চাষ করতে দিছি, এবং এই সবজি করতে দিছি। এই জমিগুলা বিভিন্ন লোকের কাছ থেকে ১ বিঘা জমি খায় খালাস নিয়েছি ২,০০০ টাকা করে। বছরের প্রথমে তাকে দিয়ে দিছি ২,০০০ টাকা, আর এই কৃষকের কাছে দিছি, মহিলার কাছে দিছি ১,০০০ টাকা, তুমি এটা দিয়ে চাষাবাদ করো। দেখা গেছে এইভাবে আমাদের এই ৫,০০০ কৃষক, এরা যারা কলা করছে, দেখা গেছে ২ বছরে ১ বিঘাতে ৩৬০-৩০০ কলা গাছ লাগাইছে, ৩০,০০০-৪০,০০০ টাকা স্যালারি দিছে। তার খরচ কিন্তু ৩,০০০ টাকা। এই মহিলা সারাদিন কাজ করছে, তার স্বামী রাত্রেবেলা বাড়িতে আসলে কাজ করছে। এই দুইজনে কাজ করে নিয়ে 2 বছরে সে ৫০-৬০-৮০,০০০ টাকা মালিক হয়ে গেছে। এই ফ্যামিলিকে ডেভেলপ করতে আমার মাত্র ৫,০০০ ফ্যামিলি ডেভেলপ করতে 3 বছর সময় লাগছে।
এদের আর তখন অন্যের বাড়িতে কাজ করতে যাইতে হয় নাই, নিজের হাতে কাজ করছে এরা। তখন যে ঋণটা দিতেন সেটা কি মাইক্রো ক্রেডিটের কিস্তি করে দিতেন? হ্যাঁ, কিস্তি করে দিয়েছি। আপনি কতজনকে এই পর্যন্ত শিক্ষা এ কার্যক্রমে পর্যন্ত অর্থায়ন আমরা করেছেন? 481 জনকে পড়ালেখা করাচ্ছি। তার মধ্যে আমার 191 জন ছাত্র বেরিয়ে গেছে, তারা MA পাস করে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। ব্যাংক তো একদম প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে না, তার একটা সীমাবদ্ধতা আছে এবং ফর্মালিটির কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু ফর্মালাইজ করার জন্য তাদের যে ডকুমেন্ট সেগুলো আছে এবং তারা অনেক ক্ষেত্রেই আপনার সিকিউরিটিও দিতে পারে। আপনারা জানেন যে কোলাটেরাল অনেক সময় আমরা নিয়ে থাকি এবং পার্সোনাল গ্যারান্টি আমরা নেই। এদেরকে ব্যাংক কিভাবে ফাইন্যান্সিয়াল কার্যক্রম নয়, শুধু আমি বলবো যে লিঙ্কেজ প্রোগ্রাম, যেটা আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক একসময় এনজিও লিঙ্কেজ প্রোগ্রামে এর মাধ্যমে বলছিল যে 25% কৃষি ঋণ এদেরকে দেওয়ার জন্য। আরও কি পদক্ষেপ নিলে এই কাজগুলো ত্বরান্বিত হতে পারে এবং সিডিএফের প্রতি যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে? বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু নিজেদের বাণিজ্যিক স্বার্থ ছাড়া ওরা পা দিতে চায় না, জি। কিন্তু তার মধ্যেও ব্যাংকগুলোর কিছুটা দায়বদ্ধতার কারণে তারা এনজিওগুলোকে ঋণ দিচ্ছে। কৃষি ঋণ তো দিতেই হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের টার্গেট আছে বলে, সবগুলো কিন্তু এনজিওর মাধ্যমে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে আশফাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের যে কার্যক্রম শুনলাম, এই যেহেতু ব্যতিক্রমী যখন যারা থাকে তারা যদি তাদের সব কিছু নেয়, ব্যাংকগুলো কিন্তু কখনো পিছপা হবে না। কারণ কথা হচ্ছে যে এনজিওগুলো কিন্তু নর্মাল কমার্শিয়াল ব্যাংক রেটে ঋণ নিচ্ছে, এগুলো শুধু কৃষি ঋণটা ছাড়া। তো সুতরাং আমরা চাই এই যে লিঙ্কেজ যে কার্যক্রমটা, এই কার্যক্রমটার জন্য ব্যাংকগুলোর মধ্যে কোনো আগ্রহের অভাব নাই, কিন্তু এনজিওগুলো কিংবা MFIগুলোকে তারা তাদের সক্ষমতা প্রমাণ করে ব্যাংকের সাথে এসে কাঁধে কাঁধ মেলাতে পারে, তাহলে কিন্তু ব্যাংকের হাতে যেহেতু আপনার তারল্যের কোনো অভাব নাই, তাদের নিজস্ব অ্যাপেটাইট আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যেহেতু MFIগুলো কিন্তু তারা নিজেরাই ব্যাংকের কাছে আসে কিংবা ব্যাংক তাদের কাছে যাবে, অথবা তাদের হিস্ট্রিটা যদি ব্যাংকের কাছে প্লেস করা যায়, ব্যাংকগুলো এখানে খুব বেশি না করার কোনো স্কোপ আমি দেখি না। সিডিএফ এখানে মধ্যস্থতা সিডিএফ মধ্যস্থতা করলে তো খুবই ভালো। MFIকে ব্যাংকগুলো পুরোপুরি চেনে না কিংবা তারা নিজেকে উপস্থাপন করতে পারে না। সিডিএফ এই লিঙ্কেজের কাজটা করতে পারে ব্যাংকের সাথে। অন্য যে একটু স্বল্প পরিচিত যেসব MFI আছে তাদেরকে ব্যাংকের কাছে ঠিকভাবে উপস্থাপন করে, ব্যাংক যেভাবে চায়। ব্যাংক তো ন্যাচারালি তাদের কাগজপত্র সব কিছু একটা নিয়ম আচারের মধ্যে যায়। এই কাজগুলো সিডিএফ ওই ছোট কিংবা স্বল্প পরিচিত MFIগুলোকে সেইভাবে তারা তৈরি করে দিতে পারে, যাতে ব্যাংকের কাছে প্লেস করা যায়, ব্যাংকগুলো যাতে সহজেই তাদের ডিউ ডিলিজেন্স করে তাদেরকে যোগ্য বলে বিবেচনা করে। এই কাজটা আমার মনে হয় সিডিএফ খুব ভালোভাবে। ধন্যবাদ জনাব মঈনুদ্দিন ফারুক। আপনার যে কাজগুলো আপনি নিজের উদ্যোগে শুরু করেছিলেন, আপনাকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রেগুলেটরি অথরিটি আপনাকে হেল্প করেছে আমরা জানি, এবং পরবর্তীতে আপনি যে রেজিস্ট্রেশন নিয়ে কাম করেছেন, এখানে কখনো কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা এটা একদিকে জানতে চাইবো, এবং আরেকটা হলো এই প্রবলেমগুলো কীভাবে উত্তরণ হয়েছে, আর ভবিষ্যতেই বা আপনার সিডিএফ বা অন্যান্য রেগুলেটর যারা আছে, যারা আপনাকে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে, তাদের কাছে কি প্রত্যাশা করছেন? আমার কিন্তু প্রত্যেক অফিসের দরজা লেখা আছে যে অন্যকে সাহায্য করতে থাকুন, সারা বেলা আপনার সমস্যা থাকবে না, দেখবে উপরওয়ালা। হ্যাঁ, এই যে সাহায্য করার যে মনোবৃত্তি নিয়ে আমরা কিন্তু ক্রেডিট দেওয়ার পাশাপাশি কৃষকদেরকে কীভাবে ডেভেলপ করা যায়, এবং কৃষকদের যে কৃষি বেকার যারা আছে, যারা যুবকরা আছে, তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়, এবং কৃষি সেক্টরে কীভাবে অর্গানিক খাবার তৈরি করা যায়, তার দিকে কিন্তু আমাদের শুরু থেকে আমরা যখন কাজটা করছি কৃষি বিভাগ থাকা অবস্থা। পরবর্তী সময়েও 2022 সালে একটা প্রকল্প আমি দাঁড় করাই নিজে লেখে। ওখানে স্লোগানটা দেই যে বাংলাদেশের কৃষক পরিবারের যুবক যুবতীর 100 লরি চাকরির সুযোগ সৃষ্টি করে কৃষি উৎপাদনে বাণিজ্য করি। যে কৃষকের 2 থেকে 2.5 একর জমি আছে, সে যেন বছরে 4-5 লাখ টাকা আয় করতে পারে, তার একটা ফর্মুলা তৈরি করছি। কৃষককে ঋণ দিছি, কৃষকের আওতাভুক্ত করছে, আবার আশফাড়া নিজে আর একটা ফার্ম তৈরি করছে ওদেরকে শোয়িং করার জন্য, যে এইভাবে আমি দেখাচ্ছি, তুমি এইভাবে কাজটা করো। এটাকে তুমি প্রদর্শনী হিসাবে আমি আশফাড়া নিজে তৈরি করছে। তার জন্য এবং ভালো গরুর জাত তৈরি করে দেওয়ার জন্য গরুর ফার্মও করছে আশফাড়া। এই যে এমআরের সাথে যে ডিফারেন্সটা হয়ে গেছে আমাদের, এটা আমাদের প্রজেক্টের স্বার্থে করতে গিয়ে এটা হয়েছে। তো যদি এটা আমরা আবার
এমআর-এর সাথে আমরা মিট আপ শেষ করে ফেলাবো আমরা, যদি আমরা কোনো ব্যাংক থেকে সহযোগিতা পাই। স্যার যেমন বলতেছিলেন যে ব্যাংক আপনাকে তো অনেকগুলো ব্যাংক সহযোগিতা করছে আমরা জানি, এবং ট্রাস্ট ব্যাংক বরাবরই করে ব্যাংক যাচ্ছে। যদি আমাকে এই খাতে ফাইন্যান্সটা দেয়, জি, তাইলে আমার আর ওই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সাথে যে দ্বন্দ্ব সেগুলো থাকবে না। রেগুলারের যে সমস্যাটা হয়েছে এটা থাকবে না। আমি যে থিমটা দাঁড় করাইছি সেটাকে এটা আমরা এটা বাস্তবায়ন সম্ভব, করার সহযোগিতা কারণ করব। আমি দাঁড় করাইছি যে কৃষক লেবার নেবে না, লেবার নিলে তার খরচ বেশি হয়ে যায়। এই জন্য তো আমি তাকে ট্রাক্টর কিনে দিয়েছি, দল ভাগ করেছি স্যার, আমি 30 জনের দল করছি। আচ্ছা, আপনি আপনার প্রজেক্ট পেপারটা আমাদেরকে দেবেন। আমাদের আসলে সময় স্বল্পতা তো রয়েছে আজকে আলোচনার, আমরা সেটা নিয়ে বিভিন্ন জায়গায় উপস্থাপন করব। আমাদের ব্র্যাক ব্যাংকের বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি অনুষ্ঠানে কষ্ট করে সবই দিয়ে এসেছেন, এবং আমি একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি রশিদ ভাই এনেছেন। শুধু দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের যে বিজ্ঞ দুজন অতিথি থেকে অনেক মতামত শুনলাম। আমরা নিশ্চয়ই এই মতামতের ভিত্তিতে আমাদের এমএফআইরা অনেক দূরে এগিয়ে যাবে, আমরা এটা আশা করব, প্রত্যাশা করব। এবং আপনারা দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, কারণ আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমরা ভবিষ্যতেও আরও বিজ্ঞ এবং এই দর্শকগণের মতোই অভিজ্ঞ, বিশেষ করে মাইক্রো ক্রেডিট সেক্টরে যারা কাজ করেন, তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসবে এবং আপনাদের সাথে দেখাবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।